সবার কি অবস্থা? আলহামদুলিল্লাহ স্যার, আপনার? আমিও ভালো আছি। আজকে তোমাদের লাস্ট ক্লাস, তাই না? আমার ক্লাসের মাধ্যমে তোমাদের ছুটি শুরু হয়ে যাবে, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। আমরা একটু ওয়েট করি, বাকি সবাই জয়েন করুক। আমরা 2 মিনিটস মতন ওয়েট করি। তোমাদের প্রিভিয়াস ক্লাসে যা পড়ানো হয়েছিল সেগুলো একটু বের করো। আমাকে জাস্ট কয়েকটা ব্যাপার বলো। তোমাদের কেমিস্ট্রি চ্যাপ্টার 2 এর যতগুলো প্রবাবল কোশ্চেন ছিল, সেই শীটটা কি আমি তোমাদের সাথে শেয়ার করছি? ক্লাস নোট? ক্লাস নোট না, প্রবাবল কোশ্চেনের নোটটাকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। না। আচ্ছা, ঠিক আছে। ফার্স্ট অফ অল যেটা করবা, যারা এখন প্রেজেন্ট আছো তোমরা সবাই হচ্ছে তোমাদের চ্যাপ্টার 2টা দেখে ফেলো। যদি কারো কোনো প্রবলেম থাকে সেগুলো আমরা সলভ করে দিব। যদিও আমাদের চ্যাপ্টার 2 অনেক আগে শেষ, এখন আমাদের পার্টটুকু হচ্ছে জাস্ট এক্সারসাইজ গুলো কমপ্লিট করা, যে আমাদের চ্যাপ্টার 2 থেকে কি টাইপের এক্সারসাইজ কোশ্চেন্স গুলো আসতে পারে। এন্ড আফটার দ্যাট আমি তোমাদেরকে চ্যাপ্টার 2 এর অনেকগুলো প্রবাবল কোশ্চেন দিয়ে দিতেছি। একটু ওয়েট করো, আমি জাস্ট কিছুক্ষণের ভিতর তোমাদেরকে দিয়ে দিব। তোমরা জাস্ট আপাতত যেটা করো, তোমরা চ্যাপ্টার 2টা দেখতে থাকো। আর দেখা শেষ হয়ে গেলে দেন যদি প্রবলেম না থাকে আমি তোমাদের প্রবলেম কোশ্চেনটা অ্যাসাইন করে দেবো। জাস্ট মোমেন্ট। স্যার, আমার প্রবলেম আছে চ্যাপ্টার টু। বলো কোন জায়গায় প্রবলেম স্যার, আছে। আপনি বলছিলেন ডিভিশন ডিভিশন রেট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু মলিকিউল মাস হুম। এন্ড প্রপোর্শনাল টু মলিকিউলার মাস, দুইটাই তাই না? প্রপোর্শনালও বলছিলাম, হ্যাঁ হ্যাঁ, ইনভার্সলি দুইটাই প্রপোর্শনাল ইনভার্সলি, হবে। শুধু ইনভার্সলি। হ্যাঁ, শুধু ইনভার্সলি প্রপোর্শনাল হবে। ওকে স্যার, এটাই কোশ্চেন ছিল। তার কারণ তুমি যে কয়টাই দেখবা, হ্যাঁ, আমরা প্রিভিয়াস ক্লাসেও যতগুলো তোমার এক্সাম্পলস গুলো দেখাইতেছিলাম, যাদের মলিকুলার ওয়েট গুলো কম, কম্পাউন্ডেড, তাদের দেখবে কি মোটামুটি তাদের ডিফিউশন রেটটা খুবই হায়ার। আর যাদের মলিকুলার ওয়েটটা বেশি তাদের ডিফিউশন রেটটা তোমার তুলনামূলকভাবে কম। একটা তোমার রিলেশন সেম টাইমে তোমার ইনভার্সলি প্রপোর্শনাল আর প্রপোর্শনাল হইতে পারে না, তাহলে হয়তো বা আমি ভুলে বলে ফেলছি। তাহলে এক্সট্রিমলি সরি, বাট হচ্ছে অ্যাকচুয়াল যেটা হবে সেটা হবে ডিফিউশনটা ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য মলিকুলার ওয়েট। ওকে। স্যার, আরেকটা বিষয় স্যার, হুম, প্লিজ। ইফিউশন কি খালি গ্যাসের ক্ষেত্রে হয়? ডিফিউশন যে শুধু গ্যাসের ক্ষেত্রে হবে না ব্যাপারটা স্যার, এমন না। ইফিউশন 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 অবভিয়াসলি দেখা যায় কি ম্যাক্সিমাম গ্যাসের ক্ষেত্রে হয়। তার কারণ তুমি ইফিউশনের ক্ষেত্রে তুমি অ্যাটমিক প্রেসার পাও। নর্মালি আমাদের ডিফিউশনের ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাটমিক প্রেসার থাকে না, আমাদের শুধু কি থাকে যে মলিকিউলার রেট বা মলিকিউল গুলো কিভাবে পাস করতেছে। বাট অ্যাটমিক প্রেসারটা নর্মালি আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ভিজিবল থাকে গ্যাসের ক্ষেত্রে। বুঝতে পারছো? এবং তাদের আরেকটা কন্ডিশন হচ্ছে সেখানে একটা পোর্স থাকে। সেই পোর্স সেই পোর্সের উপর ডিপেন্ড করে তোমার কি হায়ার গ্যাসেস প্রেসার থেকে তোমার লোয়ার গ্যাসেস প্রেসারে সেটুকু হচ্ছে মুভ করে। সেই জন্য নর্মালি আমাদের ইফিউশনটা নর্মালি গ্যাসেসের ক্ষেত্রে হয়ে থাকে। বুঝতে পারছো কাজী? ফোর্স বলতে কি খালি একটা ফোর্স বুঝাইছে নাকি অনেকগুলো ফোর্স? না না না, একটা, সেটা হচ্ছে অ্যাটমিক প্রেসার। তুমি জাস্ট হচ্ছে ইফিউশনে যদি চলে যাও, জাস্ট আ মোমেন্ট, আমি জাস্ট তোমাকে একটা ব্যাপার দেখালে বুঝতে পারবা। জাস্ট আ মোমেন্ট, এই জায়গাটাতে খেয়াল করো, এই জায়গাটুকুতে খেয়াল করো। প্রেসার জোনটা কিভাবে কাজ করে? তোমার প্রেসার জোনের ক্ষেত্রে নর্মালি আমাদের যে ইনভায়রনমেন্টাল প্রেসার সেটাকে আমরা 1 ATP ধরে নিই, অর্থাৎ 1 অ্যাটমসফেরিক প্রেসার ধরে নিই। এখন ব্যাপারটা হচ্ছে এই প্রেসারটা কিভাবে তোমার ডিপেন্ড করে। ধরো তুমি এর উপর একটা ফোর্স দিতেছো, সেই ফোর্সের কারণে এখানে যে প্রেসারটা জেনারেট হবে সেটুকুকে বোঝাচ্ছে। এখন এই প্রেসারটা নর্মালি আমাদের মোস্টলি ফিজিবল থাকে তোমার হচ্ছে তোমার যে সকল গ্যাসাস মলিকিউলস গুলো থাকে তাদের ক্ষেত্রে নর্মালি আমরা এই প্রেসারটুকু বেশি পরিমাণে দেখে থাকি। বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, আর কোনো কোশ্চেন গাজী ইরফান? নো স্যার, আচ্ছা, দ্যাটস এখন ইট। একটু ওয়েট করো, তোমরা একটু কাইন্ডলি হচ্ছে তোমাদের চ্যাপ্টার টুকে একবার দেখে ফেলো। আর কোনো প্রবলেম আছে কিনা আমাকে জানাও। আমি তোমাদেরকে এই চ্যাপ্টারের মোস্টলি প্রবাবল কোশ্চেন্স গুলো একটু দেখাবো। আমি প্রিপেয়ার করে রাখছি, যে তোমরা হয়তোবা জানো তোমাদের নেক্সট মান্থে মেবি হচ্ছে তোমাদের একটা তোমাদের ক্লাস টেস্ট টাইপের কিছু একটা হবে, হ্যাঁ, 50 মার্কস এর মেবি। সেই ক্ষেত্রে তোমাদের এই প্রবাবল কোশ্চেন গুলো তোমরা একটু বেশি করে সলভ করবা, চ্যাপ্টার টুকু পড়বা, এক্সারসাইজ পার্ট টুকু পড়বা, মোটামুটি কম পেয়ে যাবা। আর আরেকটা ব্যাপার, একটু ওয়েট করো, আমি একটা জিনিস করবো, তোমাদের সিলেবাস টুকু আমি একটা অ্যালাইন করবো। তোমাদের কেমিস্ট্রি মেবি চ্যাপ্টার 3 স্টার্ট করতে বলছিল, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, বায়োলজি তোমাদের কোন চ্যাপ্টার শুরু করা যায় বলো তো, চ্যাপ্টার 2 কমপ্লিট হয়ে গেলে কোন চ্যাপ্টার স্টার্ট করা যায় বায়োলজি? সবাই একটু কাইন্ডলি কমেন্ট বক্সে লেখো, হ্যাঁ, চ্যাট বক্সে লেখো, তাহলে আমার জন্য ইজিয়ার হবে। বায়োলজির কোন চ্যাপ্টার আমরা স্টার্ট করতে পারি আফটার চ্যাপ্টার 2? চ্যাপ্টার 3 অথবা 4? আশফিয়া জান্নাত জানাইছে, বাকিরা চ্যাপ্টার 3। আচ্ছা, আমরা বায়োলজিও তাহলে চ্যাপ্টার 3 স্টার্ট করে দিব। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমাদের তো এক্সারসাইজ পার্টটুকু তো দেওয়া ছিল নোটস এর সাথে। এই যে তোমাদের নোটস এর সাথে এই যে এক্সারসাইজ সেকশনটুকু, এইটুকু হচ্ছে তোমাদের মোস্টলি প্রবল কোশ্চেন। আমি ভাবছি এটুকু দেওয়া হয় না। এইটুকু কি তোমরা সবাই কমপ্লিট করছো? Yes, sir. কে কে কমপ্লিট করছো একটু হ্যান্ড রেজ করো তো। স্যার, এটাই সেই মোস্টলি প্রবাবল কোশ্চেন। হুম হুম হুম, এটা করবা। আর সাথে হচ্ছে তোমাদের ইয়াটা করবা, তোমাদের যে বুকস ওপেন করবা, তোমাদের বুকস ওপেন করে
তোমাদের বুকসের এক্সারসাইজ যে পার্টটুকু আছে সেটুকু একটু করে ফেলবা। সো এখান থেকে তোমরা মোটামুটি এমসিকিউস গুলো দেখে ফেলতে পারবা। আর হচ্ছে এখানে কিছু সিকিউস আছে, সিকিউস থেকে তোমরা মোটামুটি একটু আইডিয়া পেয়ে যাবে যে কি টাইপের কোশ্চেন্স গুলো আসে। এন্ড আফটার দ্যাট কিছু ব্রড কোশ্চেন আছে, 5 টাইপের ব্রড কোশ্চেন। সো এগুলো করলে মোটামুটি দেখতে পারবা যে হচ্ছে কমন পেয়ে যাবে। এছাড়া এক্সট্রা দুইটা তোমাদের টাস্ক দেওয়া আছে, একটা হচ্ছে তোমাদের যেই গ্রাফ যেটা আছে সেই গ্রাফের সেই ব্যাপারটা, যে যেমন হচ্ছে এখানে দেখতে পারবে ইন্ডিভিজুয়াল টাস্ক, এখান থেকে কিভাবে তোমরা গ্রাফটা তৈরি করবা। এবং শেষে হচ্ছে তোমাদের একটা ক্যালকুলেশন আছে তোমাদের ডিফিউশনে, যে কোন মলিকিউলস গুলো ডিফিউশনটা বেশি হবে। বুঝতে পারছো? আচ্ছা, মোটামুটি সবারই কমন। গুড। আচ্ছা, এখন আমি একটু তোমাদের থেকে রেসপন্স গুলো নিই। এই মোস্টলি প্রবলেম কোশ্চেন্স গুলোতে কি কারো কোনো প্রবলেমস আছে? স্যার আমার স্যার ল্যাটেন্ট হিটে প্রবলেম আছে। ল্যাটেন্ট হিট? জি স্যার। আচ্ছা, আর কার কোনো প্রবলেম? স্যার একটা এমসিকিউ আছে যেটাতে বলা হয়েছে যে মার্কিউরির রুম রুম টেম্পারেচার স্টেট কি থাকবে, ওটা আসলে বলে দেওয়া নাই 25 ডিগ্রি সেলসিয়াসে? মার্কিউরির। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের সবকটার অ্যান্সার দিয়ে দিব, তোমাদের আজকে দিয়ে দিব। আচ্ছা, সবাই একটা কাজ করতে পারবা? তোমরা সবাইকে এটার অ্যান্সারটুকু তোমাদের পেপারে করছিলা? তোমরা সবাই এটা হচ্ছে সাবমিটেড করে দিতে পারবে না তোমাদের Yes. এসডব্লিউ সেকশনে? Yes, আমি sir. তো মেবি হচ্ছে তোমাদেরকে অ্যাসাইন করে দেওয়ার কথা। দেখো এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যে চ্যাপ্টার 2 এর অল এক্সারসাইজ নোটস প্লাস মেইন বুকের। কয়জন অ্যাসাইন করছো? স্যার আমারটা আপলোড দিয়েছি কিন্তু আপলোড হচ্ছে না, খালি লোডিং হচ্ছে। আমারও সেম। আমারও সেম স্যার। ঠিক আছে, আমি একটা কাজ করব, তোমাদের এই চ্যাপ্টারের যেই অ্যান্সার গুলো আছে সেগুলো আমি হচ্ছে তোমাদের ইয়ার সেকশনটাতে দিয়ে দেবো। বিশেষ করে এমসিকিউ এর অ্যান্সার গুলো তোমাদের হচ্ছে নোট সেকশনটাতে দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা। এখন একটা ব্যাপার একটু বুঝাই দাও, আমি একটু গ্রাফটা ওপেন করি। তোমাদের মনে আছে কিনা জানি না, আমরা হচ্ছে প্রিভিয়াস ক্লাসেও ল্যাটেন্ট হিট নিয়ে একটু ডিসকাস করছিলাম। সো মোটামুটি তোমাদের ল্যাটেন্ট হিটের ক্ষেত্রে কি বলা হয়েছিল বলতো? যে এই টেম্পারেচারে নর্মালি দেখা যায় কি যে হচ্ছে আমাদের টেম্পারেচার টুকু খুব একটা আপ ডাউন হয় না। তোমাদের দুইটা সিনারিও দেখানো হয়েছিল, যে আমাদের ফার্স্টে যে এই টেম্পারেচার পর্যন্ত আমাদের কি হয় না, আমাদের মলিকিউলস গুলোর কোনো প্রকার চেঞ্জেস হয় না, অর্থাৎ তারা তাদের স্টেট টুকুকে রিমেইনিং রাখে, তাই না? আরেকটা হচ্ছে তোমার স্টেট চেঞ্জিং এর ভিতরে একটা টেম্পারেচার ডিফারেন্স, যে টেম্পারেচার ডিফারেন্সে তুমি যতই টেম্পারেচার দাও তাদের টেম্পারেচার কি হবে না, কোনো সময় আপ হবে না বা কোনো সময় ডাউন হবে না। সেই জিনিসটুকুকেই তোমার বলা হচ্ছে ল্যাটেন্ট হিট। মানে সোজাভাবে মনে রাখো, যেমন ধরো তোমার টেম্পারেচার দেওয়া আছে -18 ডিগ্রি সেলসিয়াস। সো আফটার দ্যাট তোমার -18 ডিগ্রি সেলসিয়াস থেকে ধরো তোমার হচ্ছে সেই হিটটুকুকে আস্তে 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 তোমার কমানো হইতেছে। হ্যাঁ, সো সেইখান থেকে তোমার হচ্ছে হিটটা কমতে কমতে তোমার কিসে চলে আসছে, -1, দেন ধরো -1, দেন হচ্ছে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস। সো যখনই তোমার 0 ডিগ্রি সেলসিয়াসে গেছে তার আগ পর্যন্ত তারা তাদের মলিকিউলস গুলোর ভিতরে যে বন্ড গুলো, সেই বন্ড গুলোকে তারা কি করছে, রিমেইনিং করে রাখছে, কোনো প্রকার সেই বন্ড গুলোকে ব্রেক ডাউন হইতে দেয়নি। চেঞ্জ যখনই হয় না সরি আজমাইন, স্যার, চেঞ্জ হয় না তার মানে। রাইট, যখনই সেটা 0 ডিগ্রি সেলসিয়াসে চলে গেছে তাদের ভাইব্রেশনটা একদম অপটিমামে চলে গেছে এবং তাদের বন্ডটা ব্রেক ডাউন হওয়া শুরু করছে। সো ফার্স্ট এই 0 ডিগ্রি সেলসিয়াসে এসে তোমার কি হওয়া শুরু করে, আমাদের মলিকিউলস গুলো সলিড থেকে লিকুইডে ব্রেকডাউন কনভার্ট হওয়া হওয়া শুরু শুরু করে। করে, ব্রেকডাউন এই হওয়া শুরু পয়েন্টটা, হ্যাঁ এই পয়েন্টের কথা চিন্তা করো, এই পয়েন্টে ধরো হচ্ছে আমাদের টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস। আবার এই পয়েন্টের কথা চিন্তা করো, এই পয়েন্টে 0 ডিগ্রি সেলসিয়াস, বাট তুমি কি করলা, এইখানে তুমি যে হিটটা দিতেছো সেই হিটের টেম্পারেচার টুকুকে তুমি বাড়াই দিছো। সেই হিট টেম্পারেচার দিতে পারে অ্যারাউন্ড 200 ডিগ্রি সেলসিয়াস অন দ্য সেম টাইম, বাট তোমার এই পয়েন্টে শো করতেছে 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তুমি যে আইসটাকে যে পটে রাখছো সেইখানকার টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ আইসের কন্ডিশনটা তোমার এখনো 0 ডিগ্রি সেলসিয়াস, বাট তুমি নিচে হিট দিতেছো 200 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সে এই এক্সেসিভ হিট গুলোকে কি করতেছে, এই এক্সেসিভ হিট গুলোকে সে নিতেছে, তার ভিতরের টেম্পারেচারকে সে কোনো প্রকার চেঞ্জ করতেছে না, সে সেই হিটটাকে ইউজ করতেছে তার ভিতরে বন্ড গুলোকে ব্রেক ডাউন করার জন্য। এই যে তার টেম্পারেচার কোনো আপস ডাউন আমরা দেখতেছি না, একটা কনস্ট্যান্ট একটা টেম্পারেচার সে কন্টেইন করতেছে, এই জিনিসটুকুকে বলে থাকি আমরা হচ্ছে ল্যাটেন্ট হিট। বুঝতে পারছো? ইয়েস স্যার। ঠিক আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার, নওশিন, সিকিউ কোশ্চেনের সি নাম্বারটা বলো তো, 1 এর সি অ্যান্সার করো তো। Yes, sir. সিকিউ কোশ্চেন 1 এর সি নাম্বারটা অ্যান্সার করো। Explain the segment of power where temperature remains constant and higher. বয়লিং এর সময় হচ্ছে টেম্পারেচার প্রথমে সলিডে থাকে, সলিড স্টেট থেকে ওটা বয়েল করার পর ওটা লিকুইড, হিট দেওয়ার পর ওটা লিকুইডে যায়, পরে ওইখানে হিট দেওয়ার পর ওটা গ্যাসের স্টেটে যায়। কিভাবে বলবো, দেখো ফার্স্ট অফ অল তোমার যখন সেটা সলিড থেকে লিকুইডে যখন যায় তখন তোমার সেটা হয় হচ্ছে মেল্টিং পয়েন্ট বা মেল্টিং টেম্পারেচার। হ্যাঁ, সেটা তোমার বয়লিং টেম্পারেচার না। আফটার দ্যাট তোমার হচ্ছে সেই লিকুইড থেকে সেটা যখন হচ্ছে তোমার গ্যাসাসে যাবে, দ্যাটস টাইম তুমি একটা বয়লিং পয়েন্ট পাবা বা একটা অপটিমাম টেম্পারেচার পাবা।
যে টেম্পারেচারে তোমার সেই লিকুইড 100 গুলো, ডিগ্রি কি বয়লিং না? সরি 100 ডিগ্রি সেলসিয়াস বয়লিং পয়েন্ট অফ ওয়াটার না? obviously 100 ডিগ্রি সেলসিয়াস বয়লিং পয়েন্ট অফ ওয়াটার, বাট তোমার 100 ডিগ্রি সেলসিয়াসে তোমার লিকুইড থেকে তোমার গ্যাসেসে কনভার্ট হওয়া শুরু করবে। তুমি তো বলা শুরু করছো তোমার হচ্ছে একদম সলিড থেকে বলা শুরু করছো, সলিড থেকে লিকুইডে যাবে যেটা, সেটা তো তোমার মেল্টিং টেম্পারেচার। সলিড কোন সময় গ্যাসেস হইতে পারবে ডিরেক্টলি? না। সেই ব্যাপারটুকুই তোমাকে বলতেছে। সো সেই জন্য তোমাদের এই জায়গায় তোমাদের অ্যাকুরেট টার্মটা ইউজ করতে হবে। আর এই জায়গায় বলা হয়েছে হায়ার টেম্পারেচার রিমেইন কনস্ট্যান্ট এট 100 ডিগ্রি সেলসিয়াস। সো তোমার এখানে অবভিয়াসলি তোমাকে একটা গ্রাফ আগাইতে হবে। এবার করে তুমি একটা গ্রাফ আঁকাবা যেখানে এই, যেটা শিটে আছে ওইটা আঁকলে হবে না? সরি আপনার হচ্ছে পিডিএফ এ যে হিটিং কার্ভ আছে একটা গ্রাফ, ওইটা আঁকলে হবে না? ওইটা আঁকলে হবে, বাট ঘটনা হচ্ছে তোমার এই সিকিউ দেখে তোমাকে সেটাকে চেঞ্জ করে নিতে হবে। যেমন এখানে তোমার টেম্পারেচার দেওয়া হচ্ছে -40 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তোমার ইনিশিয়াল পয়েন্ট তোমার ধরে নিতে হবে -40 ডিগ্রি সেলসিয়াস। এই পয়েন্টটা ধরে নিবা তোমরা -40 ডিগ্রি সেলসিয়াস। আফটার দ্যাট এরকম করে তোমরা কয়েকটা পয়েন্ট ধরে নিবা, ধরে নাও এই পয়েন্টটা হচ্ছে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, সো এখান থেকে গ্রাফটা যাবে এইভাবে 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এইভাবে যাবে, দেন এটুক এই পর্যন্ত কনস্ট্যান্ট থাকবে ধরো, দেন আবার এইভাবে করে তোমার উঠবে, দেন এই পয়েন্টটাতে তুমি ধরে নিবা সেটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, সাপোজ 100 ডিগ্রি সেলসিয়াস। দেন সেখান থেকে তোমার সেটা আরেকটু এই পয়েন্ট পর্যন্ত আসবে 100 ডিগ্রি সেলসিয়াস, দেন সেটা যাবে এই পর্যন্ত, এই পর্যন্ত ধরে নাও এটা 150 ডিগ্রি সেলসিয়াস সাপোজ। এখন ব্যাপারটা হচ্ছে এখানে বলছে কোন সেগমেন্ট অফ গ্রাফে তোমার হচ্ছে এই 100 ডিগ্রি সেলসিয়াস এর কনস্ট্যান্ট থাকবে, এটা হচ্ছে এই পোর্শনটুকু, এইটুকু তোমার দেখাইতে হবে। বুঝতে পারছো নওশিন? ইয়েস স্যার। আচ্ছা, গাজী ইরফান, তুমি যে ব্যাপারটা বলবা সেটা হচ্ছে 2 নাম্বার কোশ্চেন সিকিউ কোশ্চেন নাম্বার 2 এর সি নাম্বারটা এক্সপ্লেইন করো তো গাজী ইরফান। স্যার আমি সিকিউ গুলো আসলে সবগুলো দেখিনি। এখন অ্যান্সার করতে থাকো, যেগুলো অ্যান্সার করে না সেগুলো এখন অ্যান্সার করতে থাকো। আচ্ছা, দেন হচ্ছে তৈবা, তুমি সিকিউ কোশ্চেন নাম্বার 2 এর সি নাম্বারটা অ্যান্সার করো তো। তৈবা মোহাম্মদ রাব্বি, সিকিউ কোশ্চেন নাম্বার 2 এর সি নাম্বারটা এক্সপ্লেইন করো। স্যার বাংলায় বলবো নাকি ইংলিশে বলবো? যেভাবে তুমি কমফোর্ট ফিল করো সেভাবে বলতে পারো। স্যার প্রথমে এফিউশন হয় তারপরে ডিফিউশন, কারণ যখন সিলিন্ডার থেকে গ্যাস বার হয় এটা ফোর্স দিয়ে বার হয়, হাই আর প্রেসার গ্যাস জোন থেকে বার, লো প্রেসার জোন, তাই তো? জি স্যার, গ্যাস বার হওয়ার পরে সেটা বাতাসের সাথে মিশে ইকুয়ালাইজ হয় গুড স্যার, এর জন্য ফিউশন ডিফিউশন আগে হয়। গুড। আচ্ছা, আর একটা ব্যাপার, আচ্ছা আমি আর এক দুজন থেকে রেসপন্স দিব। আজমাইন, তুমি কি অ্যান্সার করছো এখন পর্যন্ত? স্যার আমি সিকিউ 3টা অ্যান্সার করিনি, সিকিউ 2 পর্যন্ত করছি স্যার। আচ্ছা ঠিক আছে আজমাইন, তুমি আমাকে যে ব্যাপারটা বলবা, তুমি আমাকে সিকিউ কোশ্চেন 1 এর ডি নাম্বারটা অ্যান্সার করবা। সিকিউ কোশ্চেন 1 এর ডি নাম্বারটি, ইয়েস স্যার। ইন্টারমলিকুলার ফোর্স ডিক্রিজেস, কাইনেটিক এনার্জি ইনক্রিজেস। অর্থাৎ তোমার হচ্ছে যখন হচ্ছে আমাদের সেটা সলিড থেকে আস্তে আস্তে সেটা হচ্ছে লিকুইড, আপনাদের সেটা যখন গ্যাসেসে যাবে, তাই তো? ইয়েস স্যার। ওকে গুড। আচ্ছা, আর এই গ্রাফটা করো তো সবাই, তোমাদের পেপার বের করো, পেপার বের করে সবাই এই গ্রাফটা আঁকাবা। এখানে যে তোমাদের হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী এই গ্রাফটা আঁকাবা। এখন এভরিওয়ান শেষ হইলে জাস্ট হ্যান্ড রেইজ করবা। গাজী ইরফান একটু কাইন্ডলি দেখাও। স্যার ক্যামেরায় হুম হুম হুম, কুলিং কার্ভ, তাই তো? গুড। ওকে, বাকিরা দ্রুত শেষ করো। আচ্ছা, মোহাম্মদ রাব্বি প্লিজ শো করো। তোমার বোঝা যাচ্ছে না প্রপারলি, তুমি কি কাইন্ডলি আমাকে চ্যাট বক্সে পাঠাতে পারবে তোমার ছবিটা? আমি বুঝতে পারতেছি না খুব একটা। মোহাম্মদ রাব্বি, স্যার চেষ্টা করতেছি। দাঁড়ান। নওশীন প্লিজ। ওয়েট, আমার ক্যামেরা স্যার দেখা যায়? হ্যালো? হ্যাঁ নওশীন দেখা যাচ্ছে। ওকে ঠিক আছে, আশফিয়া জান্নাত প্লিজ, নিচেরটা রাইট। আশফিয়া জান্নাত গুড। ওকে, আরাফাল কাইসার প্লিজ। গুড, আরাফাল কাইসার সুন্দর হয়েছে। ওকে, এই দাও দাও দাও, আরাফাল কাইসার একটু আরেকবার দেখাও তো। আচ্ছা, প্রথমে তুমি স্টেডি পয়েন্টটা কিভাবে পাইছো? প্রথমে তো স্টেডি পয়েন্টটা হবে না, প্রথমে 140 ডিগ্রি সেলসিয়াস আছে না, 140 ডিগ্রি সেলসিয়াস থেকে তোমার এভাবে ড্রপ করবে 140 ডিগ্রি সেলসিয়াস যেটা আছে, ধরো এটা 140 ডিগ্রি সেলসিয়াস, এখান থেকে তোমার এভাবে করে ড্রপ করবে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, দেন তুমি স্টেডি পয়েন্টটা পাবা। বাট তুমি প্রথমে শুরু করছো স্টেডি পয়েন্ট দিয়ে, প্রথমে তো স্টেডি পয়েন্ট থাকবে না। বুঝতে পারছো আরাফ? আজমাইন প্লিজ। স্যার দেখা যাচ্ছে? ঠিক আছে, তোমাকে প্রথমে শুরু হয়েছে স্টেডি পয়েন্ট। ওকে গুড। ওকে আজমাইন, নওশীন তোমারটা দেখছি, ইটস ওকে, তুমি চাইলে হ্যান্ড ডাউন করতে পারো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমাকে 1 মিনিট স্ট্যান্ড দাও, আমি তোমাদের এমসিকিউটা আমরা সলভ করতেছি। হ্যাঁ, আমি তোমাদের এমসিকিউ এর অ্যান্সার গুলো কোথায় দিব? আমি সলভ করে দিতেছি। সবাই তোমাদের কপিজ বের করো এমসিকিউ সেকশনটুকু। গুড, সুন্দর হয়েছে। যে চ্যাট বক্সে মোহাম্মদ রাব্বি তোমার পিকচারটা ঠিক আছে, জাস্ট আ মোমেন্ট। আচ্ছা, সবাই একটু তোমাদের কপিজটা বের করো এভরিওয়ান। তোমাদের ফার্স্ট কোশ্চেনটা একটু খেয়াল করো। ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট যে এমসিকিউ কোশ্চেনটা ছিল, হুইচ সাবস্টেন্স আন্ডারগোস সাবলিমেশন, এটা কি হবে? ঠিক। অ্যামোনিয়াম ক্লোরাইড স্যার। রাইট। সি,
দেন আমাদের যে সেকেন্ড কোশ্চেন যেটা আছে, হোয়াট ইজ দ্য প্রসেস অফ লিকুইড টার্নিং ইনটু ভেপর বাই হিট? জাস্ট স্যার তোমার লিকুইড থেকে ভ্যাপোরাইজেশন, ভেপরে চলে আসে, এটা কি বলা হবে? ভ্যাপোরাইজেশন, আর যদি উল্টাটা হইতো, তোমার ভেপর থেকে লিকুইডে, তাহলে সেটা কি হইতো? কন্ডেনসেশন। 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 সো এই দুইটা জিনিস একটু মনে রাখবা, হ্যাঁ? সো দেন আমাদের থার্ড নাম্বারে চলে যাবো, দ্য বয়লিং পয়েন্ট অফ পিওর ওয়াটার এট 1 atm। এই ব্যাপারটুকু একটু আমি বলি, আগে তোমরা এটা অ্যান্সার করবো না, একটু ওয়েট করো। পিওর ওয়াটার, হ্যাঁ, বয়লিং পয়েন্ট 1 atm, এটা হচ্ছে এই 1 atm টাকে তোমার একটা আইডিয়াল প্রেসার ধরা হয়, হ্যাঁ? এই আইডিয়াল প্রেসারে নর্মালি যেরকম আমরা ধরে থাকি আমাদের রুম টেম্পারেচার হচ্ছে 25°C, সেরকম আমাদের হচ্ছে একটা আইডিয়াল প্রেসার ধরা হয় যেটা হচ্ছে 1 atm। এই 1 atm এ আমাদের ওয়াটারের বয়লিং পয়েন্টটা কত হবে? সেক্ষেত্রে নর্মালি আমরা কনস্ট্যান্ট যেটা জানি, বয়লিং পয়েন্ট 100°C, এখানে সেমটাই হবে। বুঝতে পারছি? এটা হচ্ছে তোমার একটা কনস্ট্যান্ট, একটা আইডিয়াল যে টেম্পারেচার প্রেসার ধরে নেয়, এরকম একটা তোমার প্রেসারের মান হচ্ছে 1 atm। এই ব্যাপারটুকু বুঝতে পারছি? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে থ্রি কি হবে? ডেফিনেশনে ছিল স্যার হোয়াট অ্যাটমসফেরিক প্রেসার। রাইট। তো এটা হবে স্যার 100°C। স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। সবসময় মাথায় রাখবা, আমাদের দুইটা জিনিস স্ট্যান্ডার্ড ধরে ফেলা হয়। একটা হচ্ছে টেম্পারেচার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ধরা হয়, একটা রুম টেম্পারেচার স্ট্যান্ডার্ড ধরা হয়। তার রুম টেম্পারেচার হচ্ছে 25°C, আর প্রেসার ধরা হয় 1 atm অর অ্যাটমসফেরিক ইউনিট। ওকে, ইয়েস। আচ্ছা। 4 নাম্বারে আমরা একটু চলে যাব। 4 নাম্বারে কি বলছে? 4 নাম্বার বলছে It just diffuses the ডিফিউশন দ্য fastest. ফাস্টেস্ট। এটা কিভাবে করবা? H2 তোমাদের মাস এটা যত বুঝাইছি, কম হবে। রাইট। সো এইখানে তোমার হচ্ছে আমরা অল টাইম সবকটা আমরা মাসেস বের করব। তো আমরা দেখতে পারবো হাইড্রোজেনের মাস হচ্ছে তোমার 1। সো 2 মোলস অফ হাইড্রোজেন যদি সেটা কত হবে? 2 Two. হবে। সেজন্য এটা হবে সবথেকে বেশি পরিমাণ ফাস্টেস্ট। তাহলে কোনটা হবে? এটা হবে H2 আর হাইড্রোজেন গ্যাস। এগুলো এই তোমাদের এক্সাম হলে কিন্তু এরকম মাস দেওয়া থাকবে না পাশে, এটা তোমাদের হচ্ছে ম্যানুয়ালি তোমাদেরকে বের করে দেন তোমাদের কম্পারিজন করতে হবে। তো তোমাদের বুঝার সুবিধাতে এটুকু দিয়ে দেওয়া হচ্ছে। সো আমরা 5 নম্বরে যাব, দ্য টেম্পারেচার এট হুইচ আ লিকুইডস ভেপর প্রেসার ইকুয়ালস অ্যাটমসফেরিক প্রেসার ইজ, এটা কি হবে? বয়লিং বয়লিং পয়েন্ট, পয়েন্ট। বয়লিং পয়েন্ট। ইয়েস স্যার, বয়লিং পয়েন্ট। তার মানে আমাদের লিকুইডটা যে ভেপরে তোমার কনভার্টেড হবে সেটা হচ্ছে আমাদের বয়লিং পয়েন্ট। সো দেন আমরা এখানে একটা পাবো, সলিড কার্বন ডাইঅক্সাইড ইজ অলসো নোন অ্যাজ, Dry সলিড ice. কার্বন ডাইঅক্সাইডের কি নাম ড্রাই হয়? আইস। রাইট। এবং এটা কি বলতো? এটা হচ্ছে আগুন একটা নেভানোর কাজে সাবলিমেটেড, ব্যবহার হয়। সাবলিমিটেড সাবস্টেন্স। রাইট। ঠিক আছে। সো আবার এটা কিন্তু আমাদের ওয়াটারের যে আইস আছে তার সাথে কিন্তু অনেক ডিফারেন্স। তোমার আমাদের সলিড কার্বন ডাইঅক্সাইড টেম্পারেচার হচ্ছে মেবি -170 মতন যায়, অ্যারাউন্ড এটুকু তোমরা একটু মাইনাস দেখে নিও। 170 ডিগ্রি সেলসিয়াস। রাইট। সো সেই জন্য এটা হচ্ছে তোমার ওয়াটারের সাথে তোমরা আবার মিক্স করবে, দুইটা টোটালি ডিফারেন্ট, যেহেতু তাদের কম্পাউন্ড ডিফারেন্ট, সেজন্য তাদের নেচারটাও ডিফারেন্ট। দেন আমরা 7 এ চলে যাব। 7 এ কি বলছে? ইন হুইচ স্টেট ইজ দ্য ইন্টারমলিকুলার Solid. অ্যাট্রাকশন স্ট্রংগেস্ট, এটা কি হবে? সলিড। এইট। রাইট। তার কারণ সলিডের ভিতরে তার মলিকিউলস গুলোর ভিতরে ডিসটেন্সটা খুবই কম থাকবে এবং তাদের ভিতরে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন সবথেকে স্ট্রংগেস্ট থাকে, তাদের ভিতরে বন্ডটা অনেক স্ট্রং থাকবে, সেই জন্য তারা স্পেসিফিক একটা শেপ পায়। দ্যাটস ওয়াই দে আর সলিড। আচ্ছা স্যার, আমরা কি ড্রাই আইস কি বাসায় বানাতে পারবো? কি বানাইতে পারবা? ড্রাই আইস। বাসায় বানাইতে পারবা কিনা? ইয়েস স্যার। ভাই কেমনে বানাবা একটু খেয়াল করে দেখো, আমাদের নর্মাল যে ফ্রিজের টেম্পারেচার, আমাদের হাইয়েস্ট আমাদের ফ্রিজের টেম্পারেচার থাকে -5 to -6°C, এর বাইরে আমাদের ফ্রিজ পাওয়া যায় না। সো নর্মালি তুমি যখন ম্যাক্স গেলে -10 পাবা, নর্মালি আমরা আমাদের ল্যাবরেটরিতে -20°C ফ্রিজ পাই না। বুঝতে পারছো? -20°C ফ্রিজ বাংলাদেশে তুমি দেখবা যে খুব কম জায়গায় আছে, বিশেষ করে ল্যাবরেটরিতে -20°C গুলো কম বেশি দেখা যায়। সেই জায়গায় এখানে তোমার লাগবে -170°C। এই টেম্পারেচার তুমি কই পাবা? বুঝতে পারতেছো? ওকে স্যার। এটা একটা চাপ। আচ্ছা, দেন আমরা আরেকটা, আচ্ছা কোথায় ছিলাম? দেন 7 এ ছিলাম, স্যার। আমাদের 7 এ তো আমাদের সলিড, এইটুক তো সবাই Eight. বুঝতে পারছি। ইয়েস স্যার। ওকে, আচ্ছা আমরা 8 এ চলে যাব। 8 নাম্বারে কি বলছে? 8 নাম্বার বলছে হোয়াট হ্যাপেন্স টু দ্য রেট অফ ডিফিউশন when it is applied, এটা কি হবে? ইনক্রিজেস। ইনক্রিজেস। ইনক্রিজ। রাইট। তার মানে যদি আমাদের ডিফিউশনের সাথে আমরা ব্যাপারটা খেয়াল করি, তাহলে আবার আমরা সেটা কি দেখবো? সেটা দেখবো আমাদের প্রপোর্শনাল টু দ্য হিট। আচ্ছা, দেন আমাদের নেক্সট প্রসেসটাতে যাব, আমাদের 9, দ্য প্রসেস অফ ডিস্টিলেশন। ডিস্টিলেশন দুইটা প্রসেস থাকে, কি কি? ভেপোরাইজেশন, ভ্যাপোরাইজেশন দেন কন্ডেনসেশন। কন্ডেনসেশন। রাইট, কন্ডেনসেশন। সো এইটুক দিয়েই তো আমাদের ইমপিওর যে মলিকিউলস গুলো থাকে সেগুলো থেকে আমরা কি করতে পারি? পিওর
পিওর মলিকিউলস গুলোকে আমরা আইসোলেট করতে পারি। আচ্ছা ঠিক আছে, দেন হচ্ছে 10 নাম্বার না, 10 Yes, নাম্বারে sir. স্যার 10 বলছে নাম্বার which of the following is a mixtures of various hydrocarbons। আমাদের B various হবে। hydrocarbons Wax, আমরা কোনটা D পাবো? নাম্বার, wax। ওয়াক্স এর ক্ষেত্রে আমরা Candle. নরমালি Wax. অনেক Candle। হাইড্রোকার্বন দেখে থাকি, রাইট? সো দেন হচ্ছে আমাদের 11, জাস্ট 11 এ কি বলছে, হোয়াট ইজ দ্য মেল্টিং পয়েন্ট অফ ইউরিয়া। আচ্ছা এটা না জানলেও চলবে, তোমাদের এটা তোমাদের বইয়ে দেওয়া আছে, হ্যাঁ, এই জন্য তোমাদের এটুকু হচ্ছে ইনক্লুড করা, হ্যাঁ। এটা হচ্ছে 133 133 ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস। এটা কোথায় আছে? এটা তোমরা যদি তোমাদের বুকস ওপেন করো, জাস্ট আ মোমেন্ট। স্যার এক্সপেরিমেন্টে দেওয়া আছে স্যার। হ্যাঁ তোমাদের এক্সপেরিমেন্ট করতে দেওয়া আছে, আমি তাও একটু ওপেন করে দিই যারা হচ্ছে খেয়াল করো না তাদের জন্য। তো তোমাদের আমি দুইটা জিনিস দেখতে বলছিলাম, এই জায়গাটা খেয়াল করো। ইউরিয়ার মেল্টিং পয়েন্ট হচ্ছে 133 ডিগ্রি সেলসিয়াস। আরেকটা আছে এরপরেরটাতেই পাবা, এরপরটাতে হচ্ছে তোমার সালফারের কথা বলা আছে। সালফারের মেল্টিং পয়েন্ট হচ্ছে তোমার 115 ডিগ্রি সেলসিয়াস। সো এই দুইটাও একটু দেখে নিবা, যেহেতু তোমাদের বুকসে ডিরেক্টলি দেওয়া আছে সেই জন্য একটু দেখবা। আর দেন হচ্ছে আমরা পরেরটাতে চলে যাব। আমাদের পরেরটাতে কি বলছে? পরেরটাতে হচ্ছে গ্যাসেস আর হাইলি কম্প্রেসিবল বিকজ কি, এটা কি হবে? Interparticle distance is very large. Interparticle distance is very large. রাইট, তার মানে তাদের ভিতরে যে আমরা ডিস্টেন্সটা দেখি একটা মলিকিউল থেকে আরেকটা মলিকিউল, সেটা কি হবে? অনেক তোমার এই হবে। তাহলে এটা কি আসবে? এটা হবে কি হবে? ইন্টার পার্টিকেল ডিস্টেন্স ইজ ভেরি লার্জ। ওকে, দেন আমরা 30 নম্বরে চলে যাব। ইন দ্য হিটিং কার্ভ অফ আইস দ্য 0 ডিগ্রি সেলসিয়াস প্লেটিও রিপ্রেজেন্ট। প্লেটিও বলতে সিনারিও বোঝানো হয়। তো 0 ডিগ্রি সেলসিয়াস আমরা যে সিনারিটা দেখবো সেটা কি রিপ্রেজেন্ট করবে? মেল্টিং পয়েন্ট। 14 আমরা চলে যাব। 14 কি বলা হচ্ছে? ইফিউশন ডিফার্স ফ্রম ডিফিউশন বিকজ অফ ইট রিকোয়ার্স। ডিফিউশন কি লাগে? প্রেশার। ডিফিউশনে হচ্ছে আমরা দেখবো হচ্ছে মলিকিউলস গুলো মুভ করে, বাট ইফিউশনে আমরা দেখবো নরমালি প্রেসার, Pressure, হাই প্রেসার টু লো প্রেসার জোন। high pressure to lower pressure zone. ওকে, আচ্ছা দেন আমরা চলে যাবো 15 নম্বরে। 15 কি বলছে? দ্য স্প্রেডিং অফ সেন্ট ফ্রম আ জ্যাকফ্রুট ইজ, এটা কি হবে? অবভিয়াসলি Diffusion. ডিফিউশন, রাইট। তার মানে এখানে হাই কনসেন্ট্রেশন এরিয়া থেকে লো কনসেন্ট্রেশন এরিয়াতে সেটা কি করবে? পাস করা শুরু করবে। তার মানে এটা হচ্ছে আমাদের ডিফিউশন। 16 নাম্বার, ড্রাই আইস ইজ ডিরেক্টলি টার্নস ইনটু গ্যাস, দিস ইজ Sublimation. রাইট, সাবলিমেশন। তার মানে সাবলিমেশন আমাদের যেই তোমার লিকুইড স্টেটটা মিসিং থাকবে। আচ্ছা 17 নাম্বার, 17 নাম্বারে কি বলছে? হুইচ গ্যাস ইজ কম্প্রেসড অ্যাজ সিএনজি। সিএনজি মানে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সো Methane. আমাদের এইরকম Methane. কোন গ্যাসটা পাবো? আচ্ছা Methane. এই ব্যাপারটুকু আমি একটু বলি। সো আমাদের সিএনজি বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের ভিতরে তোমার আমরা নরমালি আমাদের মিথেন মতন আমরা দেখে থাকি, হ্যাঁ। সো সেই জন্য এখানে মিথেন হবে। সো যেমন হচ্ছে আমাদের তোমাদের বাসা বাড়িতে যেই আমরা যে গ্যাসটা আমরা ইউজ করি রান্না বান্না করার জন্য, তার ভিতরে তোমার হচ্ছে প্রোপেন থাকে আর বিউটেনের একটা মিক্সচার থাকে। আর কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের ভিতরে আমাদের নরমালি মিথেনের একটা মিক্সচার থাকে। ঠিক আছে, স্যার হ্যাঁ প্লিজ বলো। স্যার আমি খেয়াল করছি এটা এটা আমাদের বইয়ে দেওয়া নেই, এটা আগের বছরের বইয়ে দেওয়া ছিল। কয়েকটা আছে তোমাদের এক্সট্রা, দুই একটা জিনিস জাস্ট দেখে যাবা, তোমাদের যে পড়তে হবে ব্যাপারটা এমন না, বাট এক্সট্রা জেনে গেলে তো সমস্যা নাই, মোস্টলি প্রবাবল গুলো জেনে গেলে তোমাদের জন্যই তো ভালো। আচ্ছা দেন নেক্সট আমরা কিসে চলে যাব? নেক্সট আমরা চলে যাব আমাদের 18 নাম্বারে। এট হাই অ্যালটিটিউড দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার কি হবে? এটা কিন্তু নর্মাল জায়গা না, এটা হচ্ছে তোমাদের হচ্ছে একটা সিনারিও দেওয়া হয়েছে, হ্যাঁ, যে তোমার ধরো হাই অ্যালটিটিউডে আমাদের বয়লিং পয়েন্ট বা আমাদের ওয়াটার বয়লিং পয়েন্টটা কেমন থাকবে। সো অবভিয়াসলি আমাদের হায়ার অ্যালটিটিউডে এই ব্যাপারটা তোমাদের বইয়ে ওইভাবে করে দেওয়া নাই, জাস্ট আমি তোমাদেরকে জানানোর জন্য। হায়ার অ্যালটিটিউডে তোমাদের নর্মালি আমাদের যে বয়লিং পয়েন্ট থাকে ওয়াটার সেটা হচ্ছে ডিক্রিজ হয়, ঠিক আছে। তার কারণ আমাদের যখন যত তুমি হাই অ্যালটিটিউডে যাবা তত আমাদের কি হবে? তত আমাদের হচ্ছে প্রেশারটা বা এয়ার প্রেশার কি বাড়বে নাকি কমবে? কমবে। রাইট, সেই জন্য আমাদের ওয়াটারের বয়লিং পয়েন্টটুকু আস্তে আস্তে ডিক্রিজ হতে থাকে। স্যার হাই অ্যালটিটিউড কি স্যার? মানে ধরো একটা ধরো তুমি একটা এরকম একটা পাহাড়, হ্যাঁ, পাহাড়ের উপরে উঠা শুরু করছো, যত উপরে যাইতে থাকবে তত তোমার হায়ার অ্যালটিটিউড থাকবে। আর যত তুমি হচ্ছে সমুদ্রের কাছাকাছি যাবা সেটা তত লোয়ার অ্যালটিটিউড, বা যত আমরা হচ্ছে মানে ধরো কি বলে উচ্চতা। এটাকে, হ্যাঁ। সো উচ্চতার উপর ডিপেন্ড করে আমাদের হায়ার অ্যালটিটিউড আর লোয়ার অ্যালটিটিউড কাউন্ট করা হয়, বুঝতে পারছি? ইয়েস স্যার। বাংলা অর্থ আসে তোমার সমুদ্র পৃষ্ঠিক উচ্চতা, বা সমুদ্র থেকে কতটুকু সেটা উঁচুতে বা নিচুতে সেটুকুর উপর ডিপেন্ড করে এই টার্মটুকু করে। আচ্ছা।
আচ্ছা ঠিক আছে, দেন হচ্ছে আমরা পরের সেকশনটুকু একটু দেখবো। আমাদের পরের সেকশনটুকুর এটা তোমাদের ওইভাবে করে দেওয়া না, ঠিক আছে? তারপর আমি একটু তোমাদেরকে জানাই রাখি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ক্রিস্টালস কিরকম পিঙ্ক হবে। পার্পল। সো এটার একটু কালারটুকু আমি তোমাদেরকে দেখাবো। দেন হচ্ছে তোমাদের এটা দেওয়া আছে ওই, দেওয়া আছে হ্যাঁ পিঙ্ক কালার। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তোমার সংকেতটা হচ্ছে K2MnO4। হ্যাঁ, সো এইটুকু যদি তোমাদেরকে একটু দেখো, আমি একটু পিকচারে চলে যাব, এখানে খেয়াল করে দেখো, বা এখান থেকেও দেখতে পারো, বা এটাও দেখতে পারো। সো এটা হচ্ছে তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তোমার একটু পিঙ্ক কালার সে ধারণ করে, ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার। সো সেই জিনিসটুকু তোমাদের জানানোর জন্য, সো এখান থেকে তোমরা একটু আইডিয়া নিবা যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ক্রিস্টালটা কিরকম হবে। তাদের ক্রিস্টালটা হবে নর্মালি একটু তোমার পিঙ্ক বা পার্পল। আচ্ছা, দেন হচ্ছে particle in a solid can only কি হবে, move freely, move, compress easily, নাকি vibrate in place, কোনটা হবে? ভাইব্রেট ইন প্লেস। হাইব্রিড ইন Right. প্লেস। তার কারণ এটা তো আমাদের কোনো ফ্রি মলিকিউলস না, এটা হচ্ছে আমাদের একটা সলিড Solid স্টেট। Solid তারা state। সব থেকে কম্প্যাক্ট কন্ডিশন থাকে, সো তারা জাস্ট সিঙ্গেল একটা প্লেসে থেকে তারা ভাইব্রেট হইতে পারে আপওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড। আচ্ছা গুড। দেন হচ্ছে আমরা 21-এ চলে যাব। 21-এ বলছে ইন্টারমলিকুলার ফোর্স ইজ লিস্ট ইন, কোথায় আমরা দেখবো? আইসে Water দেখবো, vapor। ওয়াটারে দেখবো, নাকি Water ওয়াটার vapor, ভেপরে দেখবো? water অবভিয়াসলি vapor। ওয়াটার ভেপর। তার মানে গ্যাসাস মলিকিউলস গুলোর ক্ষেত্রে আমরা এই জিনিসটুকু দেখে থাকবো। দেন আমাদের কোনটাতে যাব? দেন আমাদের ধরো আয়োডিন। আয়োডিনে কি বলছে? 22 নম্বরে বলছে আয়োডিন ইজ আ লিকুইড, নাকি সেটা মিক্সচার, নাকি একটা সাবলিমেটেড গ্যাস, সাবস্টেন্স। নাকি সাবলিমেটেড সাবস্টেন্স। এটা কোথায় দেওয়া আছে? এটা তোমাদের বুকসে দেওয়া আছে আয়োডিন। জাস্ট এ মোমেন্ট, সাবলিমেটেড সাবস্টেন্স। জাস্ট এ মোমেন্ট। এখানে দেখো I2, এই আয়োডিনটা হচ্ছে তোমাদের সাবলিমেটেড সাবস্টেন্স, ঠিক আছে? দেন এরপর একটা ফাইন্ডিং দ্য মেল্টিং পয়েন্ট ক্যান ডিটারমিন, মেল্টিং পয়েন্ট কি ডিটারমিন করে? সো Purity। গুড। তার কারণ এটা কোথায় আছে বলো তো? আমাদের যে আমরা ডিস্টিলেশন প্রসেস পড়ছি, সেই ডিস্টিলেশন প্রসেসে নরমালি আমরা দেখছি যখন একটার সাথে আরেকটা মিক্সচার কন্ডিশনে থাকে, তখন আমাদের এই মেল্টিং পয়েন্টের উপর ডিপেন্ড করে আমরা আমাদের ইম্পিউরিটিটাকে আমাদের পিওর এলিমেন্ট থেকে আমরা ডিটাচ করে ফেলতে পারি। সো এখানে আসবে তোমাদের পিওরিটি। এই এমসিকিউটা একটু ইম্পর্টেন্ট, এটুকু একটু তোমরা ভালো করে মনে রাখবা, বা চাইলে লিখেও রাখতে পারো। তার কারণ এই এমসিকিউটা তোমাদের হরে হামেশা দিয়ে থাকে। সো দেন হচ্ছে আমাদের 24-এ চলে যাব। ইন ডিস্টিলেশন ভেপর ইজ রিট্রাইড বাই কুলিং, হিটিং, প্রেসার ডিফিউশন। এটা কি হবে? কুলিং হবে কুলিং। না? কুলিং কুলিং। ওকে, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের কন্ডেনসেশন প্রসেস। সো অ্যামোনিয়া গ্যাস আছে মলিকুলার মাস অফ, এটা সবাই করবা এখন। অ্যামোনিয়াম গ্যাস NH4, এটা হচ্ছে অ্যামোনিয়াম গ্যাস, এটার করবা, মলিকুলার মাস বের করবা সবাই। সরি, অ্যামোনিয়া গ্যাস বুঝছে না, এটা অ্যামোনিয়াম আয়ন হয়ে যায় NH4 প্লাস, NH3 দিয়ে করো, NH3 হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। স্যার ডান স্যার। কত আসছে? 17। Good. সবার কি 17 আসছে NH3 দিয়ে করার পরে? Yes, sir. আচ্ছা, দুইটা জিনিসের ভিতরে একটু পার্থক্য বলে দিই। NH3 হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, আর NH4 হচ্ছে, NH4 এর পরে একটা প্লাস দিতে হবে, এটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। হ্যাঁ, সো নর্মালি এটার সাথে তোমার একটা ক্লোরিন বা একটা ফ্লোরিন এগুলো যুক্ত হয়ে তোমার একটা কম্পাউন্ড তৈরি করে, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ব্রোমাইড, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এরপর হচ্ছে আমরা 26-এ চলে যাবো। হোয়াট ইজ দ্য স্টেট অফ মার্কিউরি এট রুম টেম্পারেচার? এটা একজন জিজ্ঞেস করছিল। আচ্ছা, তোমাদের কারো যখন জ্বর হয়, আমাদের একটা থার্মোমিটার দেওয়া হয় না? থার্মোমিটার দিয়ে আমাদের হচ্ছে কি বলে, আমাদের বডি ফিভার টেম্পারেচার টুকুকে কাউন্ট করা হয় না? নর্মালি আমাদের বডি Yes, sir. টেম্পারেচার কত? আমাদের বডি টেম্পারেচার হচ্ছে 37.5 ডিগ্রি সেলসিয়াস, 37 থেকে 37.5 ডিগ্রি সেলসিয়াস ধরা। 98.4 ডিগ্রি ফারেনহাইট। রাইট, এটা হচ্ছে সেলসিয়াসে, আর ওটা হচ্ছে ফারেনহাইটে। নর্মাল 98.5 ডিগ্রি ফারেনহাইট অন এভারেজ ধরা হয়। এখন ব্যাপার হচ্ছে আমাদের বডি টেম্পারেচার যখন আমাদের ফিভার হয়, তখন আমরা কত বলি? 100 ডিগ্রি ফারেনহাইট। সেটা কিন্তু সেলসিয়াস না, ফারেনহাইটে আমরা কাউন্ট করি, অথবা 101 ডিগ্রি ফারেনহাইট। সো এটুক থেকে আমরা বলি যে জ্বরে গা পুড়ে যাচ্ছে। সো অ্যাকচুয়ালি 1 or 1.5 ডিগ্রি সেলসিয়াসের ডিফারেন্স থাকে একটা। এর জন্য আমাদের বডি টেম্পারেচার অল টাইম কি করে, আমাদের এই টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট একটা ট্রাই করে। আমাদের বডি টেম্পারেচার আপস হইলেও সমস্যা, ডাউন হইলেও সমস্যা। সো এখন যেটা হয়, আমাদের বডি টেম্পারেচারটাকে মেজারমেন্ট করা হয় কিসের মাধ্যমে? একটা তোমার আমাদের থার্মোমিটার মাধ্যমে। থার্মোমিটার ভিতরে কি থাকে, কি দেখে স্যার আমরা একটা বুঝি? ওয়ান কাইন্ড অফ মার্কারি থাকে স্যার, মার্কারি। এই এই যে আমাদের থার্মোমিটার যেটা, সেটা নর্মালি আমাদের রুম টেম্পারেচার বা আমাদের যে জায়গায় রাখা হয় সেটা রুম টেম্পারেচার কন্টেন্ট করে অ্যারাউন্ড 25 ডিগ্রি সেলসিয়াস। সো আমাদের যখন আমাদের হিট বা বডি হিট টুকুকে সে মেজার করে, তখন সে মার্কিউটা আপস এন্ড ডাউনস হয় না? এটার উপর ডিপেন্ড করে তো আমাদের বডি টেম্পারেচার টুকু কাউন্ট করা হয়। সে যদি জি, জি। সলিড হইতো তাহলে কি সে আপস ডাউন হইতে পারতো? না, সে যদি গ্যাসাস হইতো তাহলে কি তুমি বুঝতে পারতো তার আপস এন্ড ডাউনস? না বুঝতে পারতাম না। তাহলে সেটা কি? সেটা হচ্ছে লিকুইড।
সো আমাদের নর্মালি আমাদের রুম টেম্পারেচারে আমাদের মার্কিউরিটা থাকে হচ্ছে 27 এ কি হবে, সরি Liquid. 27 না 26 এর হবে বি লিকুইড। আচ্ছা আমরা 27 এ চলে যাবো। 27 এ কি বলছে, ডিফিউশন occurs because particle possess কি হবে, কাইনেটিক এনার্জি Kinetic energy, motion. ডিফিউশনের সাথে যাই দেখবা সবকিছুই তোমরা কাইনেটিক এনার্জি বা মোশনের আন্ডারে ফেলাই। তার মানে ডিফিউশনের ক্ষেত্রে আমাদের মলিকিউলস গুলো কি করবে, তোমার মুভ করা শুরু করবে, মোশন কেন্দ্রিক সেগুলো কি করা শুরু করবে, মুভ করা শুরু করবে, চারদিকে সে স্প্রেড হওয়া শুরু করবে। দেন আমাদের 28 এ চলে যাবো। 28 নাম্বারসে কি বলছে, আমাদের 28 এ বলছে হাই প্রেসার জোনস টু লো প্রেসার জোনস বাই পোরিস, এটা আমরা জানি Diffusion. ডিফিউশন। ওকে, দেন হচ্ছে আমাদের 29 29 এ বলছে সাবলিমেটেড সাবস্টেন্সেস স্কিপ হুইচ স্টেট, এটা আমরা জানি কোন স্টেট হবে, লিকুইড স্টেট। লিকুইড state স্টেট, জি স্যার। লিকুইড না হয় স্যার ডিরেক্ট গ্যাসিয়াস হয়ে যায়। রাইট, তাহলে এখানে কোন স্কিপ স্টেট হবে, লিকুইড স্টেট স্কিপ হবে। লিকুইড স্টেট। এটা বের কত হবে, মলিকুলার মাস অফ কার্বন ডাই অক্সাইড কত হবে, 44। রাইট, কার্বন জন্য 12 আর হচ্ছে অক্সিজেনের কত 34, সরি 32 প্লাস হচ্ছে 12 হচ্ছে 44। ওকে, হচ্ছে বিএস। আচ্ছা মোটামুটি এমসিকিউস এ কি আর কারো কোনো প্রবলেম আছে, কেউ কোনোটা স্কিপ করে গেছো বা বুঝতে পারে না এরকম কোনটা? আচ্ছা, সো মোটামুটি এই ছিল আমাদের ব্যাপার। সো তোমাদের আবার আমি এগেইন ক্লাস দিয়ে দিতেছি তোমাদের বাসার। এই ক্লাসটা থাকলে হচ্ছে তোমরা সবাই তোমাদের বুক সেকশনটাতে চলে যাবা। বুকস এর চ্যাপ্টার 2 এর পুরো এক্সারসাইজ শুরু করবা, এমসিকিউ থেকে শুরু করে সিকিউ, 3 সিকিউস প্লাস হচ্ছে তোমাদের এই এক্সারসাইজের আমরা তো হচ্ছে এমসিকিউ কমপ্লিট করলামই, তোমাদের ব্রড কোশ্চেন্স আর সিকিউস গুলো প্রত্যেকটা কমপ্লিট করবা। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের টাস্ক। আচ্ছা আমরা এখন 4 মিনিটস একটা ব্রেকে যাই, দেন আমরা আবার হচ্ছে আমাদের পরে স্টার্ট করবো, আমরা বায়োলজিটা একটু পড়বো। ওকে ওকে, Yes, sir. আমরা হচ্ছে 3:30 থেকে আবার স্টার্ট করে দেবো। আচ্ছা খেয়াল করো, সো তোমাদের বায়োলজি সেকশনটা একটু আমি ওপেন করে নিই। আচ্ছা, সো তোমাদের প্রিভিয়াস ক্লাসে তোমাদের চ্যাপ্টার 2 এর কোন পর্যন্ত দেখানো হয়েছিল, তোমাদের কি হচ্ছে ইয়াটা কমপ্লিট হয়েছে, কি বলে তোমাদের সেলুলার অর্গানিজম গুলো কমপ্লিট হয়েছে, আর কিছু মনে আছে? ক্লোরোপ্লাস্টটা আমাদের কমপ্লিট হয়েছিল আমার যতদূর মনে পড়ে। গোলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেল ভাইকুল, লাইসোজোম, এগুলো নিয়ে কি ডিসকাস করা হয়েছে? আজমাইন, কাজী ইরফান, স্যার আমি অ্যাবসেন্ট ছিলাম। বাকিরা কারো কিছু মনে আছে? নওশীন? আচ্ছা খেয়াল করো, সো আমরা আমাদের এই চ্যাপ্টার শুরুর দিক থেকে যে ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করছি যে আমাদের সেলের ভিতরে বিভিন্ন ধরনের তোমার সাইটোপ্লাজমিক অর্গানেল থাকতে পারে। সো প্রত্যেকটা সাইটোপ্লাজমিক অর্গানেলের ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন আছে, যেমন মাইটোকন্ড্রিয়া আমাদের পাওয়ার হাউস, সে হচ্ছে এটিপি প্রোডাকশন করে, যেটাতে আমাদের শরীর এনার্জি প্রোডাকশন করতে পারে। দেন তোমার প্ল্যান্টের ক্ষেত্রে কি থাকে, প্ল্যান্টের ক্ষেত্রে তোমার প্ল্যান্টের ক্ষেত্রে তোমার থাকে ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড, সেটা কি করে নর্মালি প্ল্যান্টের ফটোসিনথেসিস বা তার ফুড প্রসেস করতে সেটা হেল্প করে। আবার তাছাড়াও আছে তোমার গোলগি বডি, গোলগি বডির কাজ কি, তোমার প্রোটিন ট্রান্সপোর্টেশন করা। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে, প্রোটিনটাকে ফোল্ড করে। আর হচ্ছে প্রোটিনটা তৈরি করে কে, রাইবোজোম। সেল ভ্যাকুয়াল কি করে, বিভিন্ন ধরনের টক্সিক এলিমেন্ট, নিউট্রিশন, বিভিন্ন ধরনের মিনারেলস গুলোকে সে স্টোর করে রাখে। লাইসোজোমের ভিতর কি থাকে, লাইসোজোমের ভিতর থাকে হাইড্রোলাইটিক এনজাইম, যেটা তোমার ফিউজড হয়ে তারা কি করে, তারা হচ্ছে বিভিন্ন ধরনের প্যাথোজেন বা বিভিন্ন ধরনের আনওয়ান্টেড ম্যাটেরিয়ালস গুলোকে তোমার হচ্ছে তোমার রাপচার্ড করে ফেলে বা ডিস্ট্রয়েড করে ফেলে। সো এই হচ্ছে ব্যাপার। তাছাড়াও আরো বিভিন্ন ধরনের সাইটোপ্লাজমিক অর্গানেলস থাকে, যেগুলোকে আমরা বলি নন মেমব্রেনাস সাইটোপ্লাজমিক অর্গানেলস, সেগুলো হচ্ছে তোমার সাইটোস্কেলিটন আর হচ্ছে রাইবোজোম। সো সাইটোস্কেলিটন বলতে কি বোঝায়, সাইটোস্কেলিটন বলতে বোঝায় তোমার মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট এন্ড ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এরা কি করে, এরা হচ্ছে সেলকে একটা স্পেসিফিক শেপ এবং তার রিজিডিটি মেনটেন করতে হেল্প করে। আচ্ছা, আর রাইবোজোম হচ্ছে কি করে, রাইবোজোম মেইন কাজ হচ্ছে সে তোমার তার মেইন কাজ হচ্ছে সে হচ্ছে আমাদের যেই ডিএনএ থাকে সেই ডিএনএ এর কোড গুলোকে সে ডিকোড করে সে প্রোটিন তৈরি করে। সেই জন্য আমরা রাইবোজোমকে বলি যে সে প্রোটিন সিনথেসিস করতে পারে। সো এই হচ্ছে ব্যাপার, এটুকু নেই এখানে আলোচনা। তারপর আছে তোমার সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোম হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফিচার, যেটা শুধুমাত্র আমাদের এনিম্যাল সেলে থাকে, প্লান্ট সেলে এই সেন্ট্রোজোমটা থাকে না। এই সেন্ট্রোজোমের মেইন ফাংশন যদি তোমাদেরকে বলি, এই সেন্ট্রোজোম কি করতে পারে, এই সেন্ট্রোজোমের একটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে এটা মেইনলি ডিস্টিংগুইশ করে প্ল্যান্ট এন্ড অ্যানিমাল সেলকে, স্পেশালি অন দা সেল ডিভিশন প্রসেসেস। সেল ডিভিশন সময় কি হয়, তোমার প্ল্যান্ট সেলের ভিতর, সরি এনিমাল সেলের ভিতরে যখন স্পিন্ডল ফাইবার তৈরি হয়, whenever the cell get divided, that's time, সেই সেল ডিভিশনের সময় তারা কি করে, তারা হচ্ছে এই সেন্ট্রিওল গুলো এক ধরনের রেইস অর এক ধরনের লাইট ইমিট করে, তার নাম হচ্ছে অ্যাস্টার রেইস। সো এটা হচ্ছে তার একটা ইম্পর্টেন্ট ফাংশন। দেন হচ্ছে আমাদের সেন্টার অফ দ্য সেলস, যেটাকে আমরা বলে থাকি নিউক্লিয়াস। সো মেইনলি আমরা নিউক্লিয়াসকে 4টা মেইন কম্পোনেন্টে ডিভাইডেড করি। একটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, যেটা হচ্ছে নিউক্লিয়াসের কন্টেন্ট গুলোকে
সেপারেট বা আইসোলেট করবে ফ্রম দ্য সাইটোপ্লাজম। আফটার দ্যাট আমাদের থাকবে নিউক্লিওপ্লাজম, কাইন্ড আমাদের সাইটোপ্লাজমের মতন, বাট হচ্ছে সেটা নিউক্লিয়াসের ভিতর থাকে বিদায় সেই লিকুইড ম্যাট্রিক্সটাকে আমরা বলি নিউক্লিওপ্লাজম। অ্যান্ড আফটার দ্যাট নিউক্লিওলাস হচ্ছে একটা স্পেরিক্যাল বা সার্কুলার টাইপের শেপ, যেটা নর্মালি আমরা একটাই দেখে থাকি আমাদের প্রত্যেকটা সেলের ভিতরে। এই যে গ্রিন কালার যে অংশটুকু সেটা হচ্ছে আমাদের নিউক্লিওলাস। অ্যান্ড আফটার দ্যাট সব থেকে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে আমাদের থ্রেড টাইপ অফ স্ট্রাকচার। এই থ্রেড টাইপ অফ স্ট্রাকচারটাকে আমরা বলি ক্রোমাটিন ফাইবার। ফার্দার এই ক্রোমাটিন ফাইবারটা থেকে আমাদের তৈরি হয় তোমার ক্রোমোজোম। এই ক্রোমাটিন ফাইবারের আরেকটা নাম হচ্ছে ক্রোমাটিন রেটিকুলাম। আর সেই ক্রোমাটিন ফাইবার থেকে তোমার তৈরি হয় ক্রোমোজোম, সেই ক্রোমোজোম থেকে তৈরি হয় তোমার ক্রোমাটিড। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে আমাদের যে ডিএনএ আর আরএনএ অর্থাৎ আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল যেগুলো, সেগুলো আলটিমেটলি ক্রোমোজোমের ভিতরে সেটা স্টোর থাকে, অর্থাৎ ডিএনএ আর আরএনএ এর ভিতরে স্টোর থাকে। দ্যাট মিনস আমাদের এই স্পিন্ডল ফাইবার, আমাদের যে ফাইবার টাইপ অফ স্ট্রাকচার বা থ্রি টাইপ অফ যে স্ট্রাকচারটা আমরা দেখি, সেটা মূলত মেইন ফাংশন হচ্ছে তোমার জেনেটিক ম্যাটেরিয়াল কন্টেইন করা। দ্যাট মিনস আমাদের সকল প্রকার ট্রেট, সকল প্রকার বডি ফিচার সবকিছু আমাদের এই তোমার হচ্ছে ক্রোমাটিন ফাইবারের ভিতরে বা ক্রোমাটিন রেটিকুলামের ভিতরে স্টোর থাকবে। এই জিনিসগুলো তোমরা এখান থেকে দেখে থাকবো। এখানে তেমন কিছু নাই, এই জিনিসগুলো এখানে আছে, এখানে তোমরা এই জিনিসগুলো দেখতে পারবা। আর তোমাদের এই যে তোমাদের থ্রি টাইপ অফ স্ট্রাকচার দেখছো, যেটাকে আমরা বলছি ক্রোমাটিন রেটিকুলাম, এটা যখন ভেঙে যাবে বা ফ্র্যাগমেন্টেড হয়ে যাবে তখন সেটাকে আমরা বলি ক্রোমোজোম। এই ক্রোমোজোম, একটা ক্রোমোজোম ইকুয়ালস টু দুইটা ক্রোমাটিড। এই ক্রোমোজোমটা আরেকটু ঠিক হয়ে সে কি করে, সে হচ্ছে ক্রোমাটিড তৈরি করে। সো একটা ক্রোমোজোম থেকে আমরা দুইটা ক্রোমাটিড পাই, এটা হচ্ছে তোমার একটা ক্রোমাটিড, যেটা একটা সিঙ্গেল ক্রোমোজোম থেকে তৈরি হয়েছে। সো সেই ফিগারটুকু এখানে দেখানো হয়েছে। সো এখান থেকে তোমরা পড়ে নিবা, এখান থেকে পড়লে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবা যে এই জায়গায় অ্যাকচুয়ালি কি বলা হয়েছে, যে তোমাদের ক্রোমাটিন ক্রোমোজোমটা কিভাবে তৈরি হয়, ক্রোমোজোম থেকে কিভাবে তোমার ক্রোমাটিডটা তৈরি হয়, তার ভিতরে তোমার ডিএনএ আর আরএনএ থাকে, বা আমাদের সকল প্রকার যে ট্রেটস গুলো থাকে সেগুলো কিভাবে স্টোর থাকে, এই ব্যাপারগুলো এখানে পেয়ে যাবে। এবার হচ্ছে আমাদের কিভাবে আমাদের প্ল্যান্ট এবং অ্যানিমাল সেলগুলো তোমার ফাংশন করে থাকে সেই ব্যাপারগুলো আমরা মোটামুটি আলোচনা করছি। এখন আমরা চলে যাবো টিস্যুতে। সো টিস্যু ব্যাপারটা কি, আমরা টিস্যু খুবই ইন ডিটেলসে যাবো না, আমি জাস্ট তোমাদের একটু আইডিয়া দিব। হ্যাঁ, আমার এই পর্যন্ত পড়লে তোমাদের সেল শেষ, দেন আমাদের টিস্যুর পার্টটুকু শুরু। সো আমাদের টিস্যুর পার্টটুকু নিয়ে যখন আমরা ডিসকাস করবো তখন আমরা অনেক একটু ডিপলি আমরা ডিসকাস করা শুরু করবো। কিভাবে? ধরো আমাদের বডি সেট এক একটা, আমাদের বডি পুরোটা তৈরি হয়েছে কি দিয়ে, সেলস দিয়ে তৈরি হয়েছে। আমাদের বডি আমরা হচ্ছে একটা মাল্টি সেলুলার অর্গানিজম। আবার যদি প্লান্টের কথাও চিন্তা করো, প্লান্টও হচ্ছে একটা মাল্টি সেলুলার অর্গানিজম। দ্যাট মিনস তাদের বডিতে নিউমারাস নাম্বারস অফ সেলস থাকে অ্যারাউন্ড। একটা তোমার অ্যাডাল্ট হিউম্যান রেসের ভিতরে বা হিউম্যান বডিস এর ভিতরে তুমি অ্যারাউন্ড বিলিয়ন টু ট্রিলিয়ন নাম্বারস অফ তুমি সেলস পাবা, মানে কয়েকশো কোটির উপরে তুমি সেলস পাবা। সো এই সেলস গুলোর ভিতরে মোটামুটি কম্পোনেন্টস গুলো সেম। একটা সেন্টারে থাকবে তোমার নিউক্লিয়াস, এবং তারপর তোমার থাকবে সাইটোপ্লাজম। রেস্ট অফ দ্য থিংস হচ্ছে সাইটোপ্লাজম, এবং সেগুলোকে প্রোটেক্ট করে রাখবে এই সেল মেমব্রেন। এটা হচ্ছে মোটামুটি আমাদের সবার ক্ষেত্রে কমন। এখন ব্যাপারটা হচ্ছে আমাদের যে ডিফারেন্ট ডিফারেন্ট অর্গানস আছে বা ডিফারেন্ট আমাদের বডিতে যে ডিফারেন্ট অর্গান আছে, প্রত্যেকটা সেল হচ্ছে ডিফারেন্ট। প্রত্যেকটা সাইজ বলো, ফাংশন বলো, প্রত্যেকটা জিনিস ডিফারেন্ট। যেমন তোমার হার্টের সেল, তার ফাংশন হচ্ছে শুধু পাম্প করা, তোমার বডিতে অক্সিজেন সাপ্লাই দেওয়া। তোমার স্টোমাকের ফাংশন হচ্ছে সে হচ্ছে পেরিস্টালসিস করতে পারে, অর্থাৎ ফুড গুলোকে সে হচ্ছে ডাইজেশন করতে হেল্প করে। আবার তোমার লিভারের সেল যেগুলো থাকে সেগুলোর কাজ হচ্ছে তোমার সিক্রেশন করা, বিভিন্ন ধরনের এনজাইম সিক্রেশন করে। তার মানে আমাদের তারপর আবার তোমার ব্রেইনের যে নিউরন যে সেল গুলো থাকে, সেই সেলগুলোর ফাংশন হচ্ছে কি করে, তারা হচ্ছে ইলেকট্রিক সিগন্যাল ইম্পালস করবে, যেন তুমি তোমার সেন্সেশন বা তোমার যেই দ্রুত যে আমরা ডিসিশন গুলো নেই সেই জিনিসগুলো যেন আমাদের কন্টিনিউয়াস বেসিসে দিতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে এই যে আমাদের প্রত্যেকটা সেলের ডিফারেন্ট ফাংশন, এই ফাংশন অনুযায়ী আমাদের প্রত্যেকটা সেলকে আমরা ডিস্টিংগুইশ করতে পারি। তারা কি করে, তারা এই সেলগুলো ফার্দার তার টিস্যু তৈরি করে, সেই টিস্যু থেকে ফার্দার অর্গানস তৈরি হয়। সেই জন্য আমাদের বডিতে ডিফারেন্ট অর্গান আমরা দেখতে পাই। এখন ব্যাপার হচ্ছে টিস্যু কাকে বলে, এটা ডেফিনেশনে গেলেই আমরা মোটামুটি টিস্যু সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবো। টিস্যু বলতে বোঝায় আমাদের ক্লাস্টারস অফ সেলস, অর্থাৎ আমাদের অনেকগুলো সেলস এর সমন্বয়ে আমাদের টিস্যুটা তৈরি হবে। কিন্তু সত্য আছে, সত্যটা কি, সত্যটা হচ্ছে তাদের অরিজিন সেম হইতে হবে। অর্থাৎ আমাদের যেই টিস্যু যারা ফর্ম করবে তার সেখানে ক্লাস্টারস অফ সেলস থাকবে, সেই সেলস গুলোর অরিজিনটা সেম হবে, অর্থাৎ যেই তাদের যে উৎপত্তি স্থল সেটা কি থাকবে, সেম থাকবে। অলসো দেয়ার ফাংশনস এন্ড দেয়ার সাইজ ইট অলসো গেট সেম, অর্থাৎ তারা একই টাইপের কাজ করবে, ডিফারেন্ট ফাংশন করবে না। অর্থাৎ তোমার
লিভারের সেল এবং তোমার কিডনির সেল দুইটার ফাংশন ডিফারেন্ট। সো দুইখান থেকে সেল নিয়ে আসলে তার কোনো সময় টিস্যু তৈরি করবে না। লিভারের সেলগুলো মিলে একত্রে তারা লিভার টিস্যু তৈরি করবে, বা কিডনির সেলগুলো একত্রে মিলে তারা কিডনির টিস্যু তৈরি করবে। তাহলে তোমার টিস্যু বলতে আমরা কি বুঝবো? টিস্যু বলতে আমরা বুঝবো ক্লাস্টারস অফ সেলস, তাদের অরিজিন সেম, তাদের ফাংশন সেম, এবং তারা কি করে, তারা হচ্ছে একটা ক্লাস্টারস অফ কম্বিনেশন মিলে তারা টোটাল একটা টিস্যু তৈরি করে। ফার্দার অনেকগুলো টিস্যু মিলে তারা তৈরি করে ফেলে একটা অর্গান। এই হচ্ছে ব্যাপার। এই জিনিসটুকুই তোমরা এখানে পাবা যে আমাদের টিস্যু জিনিসটা কি। সো প্রথমে তোমাদের ডিসকাস করা হয়েছে প্লান্ট টিস্যু নিয়ে। এখন কথা হচ্ছে প্লান্ট টিস্যু জিনিসটা কি। প্লান্ট টিস্যু বলতে বোঝায় আমাদের যেই প্লান্টস গুলো দেখি তাদের ভিতর সেলস গুলো ফার্দার যে টিস্যু গুলো তৈরি করে সেই জিনিসগুলো। এখন আমাকে একটা ব্যাপার বলো তো, কার ফিজিওলজি সফিস্টিকেটেড, প্লান্টের নাকি অ্যানিমালসের? অ্যানিমেলের। অবভিয়াসলি অ্যানিমালস তোমার ফিজিওলজি সফিস্টিকেটেড। সেই জন্য আমাদের অ্যানিমালস এর ক্ষেত্রে আমাদের টিস্যুটাও একটু তোমার বেশি পরিমাণে সফিস্টিকেটেড হয়ে থাকে রাদার দ্যান প্লান্ট বডিজ। সো প্লান্ট বডিজ এর ক্ষেত্রে তোমার তাদের ফিজিওলজিটা অত বেশি সফিস্টিকেটেড না। আমরা নর্মালি প্লান্ট টিস্যুকে আমরা টু টাইপস এ ডিভাইডেড করি, একটা হচ্ছে তোমার মেরিস্টেমেটিক টিস্যু আর একটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু। ব্যাপারটুকু একটু বুঝো, খুব ইজি। ব্যাপারটা কি, আমি জাস্ট একটু তোমাদেরকে জাস্ট মোমেন্ট। আচ্ছা, আমি তোমাদের পুরো ব্যাপারটুকু একটু আইডিয়া দেবো, হ্যাঁ। সাপোজ ধরো এটা হচ্ছে একটা বেস লাইন। এই বেস লাইনে কি আছে, এখানে অনেকগুলো তোমার এরকম সেলস গুলো একটার পর একটা এসে বসছে, হ্যাঁ। এবং তাদের সবার অরিজিন সেম, তাদের ফাংশন সেম। এই সব কয়টা টিস্যুর ক্লাস্টারটাকে একত্রে আমরা বলতেছি তোমার টিস্যু। তার মানে টিস্যু বলতে কি বুঝবো আমরা, মাল্টিপল নাম্বারস অফ সেলস মিলে আমাদের এই টিস্যুটা তৈরি হবে। এখন প্রথমত আমাদের প্লান্ট টিস্যুকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে মেরিস্টেমেটিক আর একটা হচ্ছে পার্মানেন্ট। এখন মেরিস্টেমেটিক বলতে কি বোঝায়? মেরিস্টেমেটিক এর ভিতর যে সেলস গুলো থাকবে সেই সেলস গুলোর একটা অ্যাবিলিটি থাকবে। সেই অ্যাবিলিটিটা কি? সেই অ্যাবিলিটিটা হচ্ছে তারা ডিভাইড করতে পারবে, অর্থাৎ তারা তাদের নাম্বারস মাল্টিপল করতে পারবে। এই মাল্টিপলটাকে আমরা কি বলি? এই যে তাদের নাম্বারসকে মাল্টিপল করতে পারে এটাকে আমরা বলি সেল ডিভিশন। অর্থাৎ তাদের একটা সেল থেকে তাদের টু নাম্বারস অফ ডটার সেলস তৈরি করার ক্যাপাবিলিটিটা থাকবে। তাহলে পার্মানেন্ট টিস্যুর ক্ষেত্রে কি হবে? পার্মানেন্ট টিস্যুর ক্ষেত্রে যে সেলস গুলো থাকবে সেই সেলস গুলো একটা সময় মেরিস্টেমেটিক ছিল, অর্থাৎ তারা একটা সময় তাদের ভিতরে সেল ডিভিশন করার অ্যাবিলিটি ছিল। বাট আস্তে আস্তে যত তোমার টাইম যাইতে থাকে প্রত্যেকটা সেলের একটা নির্দিষ্ট পরিমাণে লাইফ স্প্যান থাকে, যে সে তার লাইফ স্প্যানে কতবার সে ডিভিশন করতে পারবে। যখনই তার ডিভিশনের এই তোমার যেই থ্রেশহোল্ড যে ভ্যালুটা থাকে বা যে অপটিমাম যে ভ্যালুটা থাকে সেটা ক্রস করে দেয়, তখন তার এই সেল ডিভিশন করার অ্যাবিলিটিটুকুকে তার সিজ করে নেওয়া হয়। সো তখন এই সেলগুলোকে তোমার বলা হয় তোমার পার্মানেন্ট টিস্যু, অর্থাৎ তারা তাদের নাম্বারস গুলোকে আর মাল্টিপল করতে পারে না। তারা কাইন্ডা অ্যাক্টেড করে ডেড সেলের মতন। এবং এই জিনিসটুকু একটু মনে রাখবা, ডেড সেল, এই ডেড সেলটুকু তোমাদের বুঝাবো। সো নর্মালি আমাদের প্ল্যান্ট বডিস এর ক্ষেত্রে তাদের যে গ্রোথ সেটা হতে পারে তোমার হরিজন্টালি অথবা ভার্টিক্যালি, অর্থাৎ তাদের লেন্থ এন্ড ওয়াইড বেসিসে তাদের যে আমরা গ্রোথটা দেখে থাকি সেটা হচ্ছে মূলত মেরিস্টেমিক টিস্যুর জন্য। আর আমাদের প্ল্যান্ট বডিস এর ক্ষেত্রে তাদের যে রিজিডিটি বা তাদের যেই তোমার স্ট্রেংথেন যে ব্যাপারটা দেখি সেই ব্যাপারটা হয়ে থাকে পার্মানেন্ট টিস্যু দ্বারা। তার কারণ পার্মানেন্ট টিস্যুর ক্ষেত্রে অনেক পার্মানেন্ট টিস্যু তোমার ডেড সেল হিসেবে কাউন্টেড হয়। সেজন্য তারা মূলত আমাদের প্ল্যান্টের বডিসটাকে তোমার কি করে, আরো স্ট্রেংথেন করে, আরো রিজিড স্ট্রাকচার দেয়। 2 নাম্বার হচ্ছে তাদের বডিসের সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে ভাস্কুলার সিস্টেম। এই ভাস্কুলার সিস্টেম কি করে, তাদের বডিসের সকল প্রকার ট্রান্সপোর্টেশন মেইনটেইন করে। দ্যাটস ওয়াই তাদের বডিসে যত প্রকার ট্রান্সপোর্টেশন হয়ে থাকে, বিশেষ করে তোমার ওয়াটার ট্রান্সপোর্টেশন, ফুড ট্রান্সপোর্টেশন, এই ব্যাপারগুলো মেইনটেইন করে থাকে পার্মানেন্ট টিস্যু। এই ব্যাপারগুলো বুঝতে পারছি? Yes, sir. ইয়েস স্যার। সো তোমাদের আপকামিং ক্লাস পর্যন্ত তোমাদের এই পর্যন্ত টাস্ক থাকবে। টাস্কটা কি থাকবে, তোমরা এই বন্ধের ভিতরে, তোমাদের ঈদের বন্ধের ভিতরে তোমরা সবাই তোমাদের প্লান্ট টিস্যুর ক্ষেত্রে তোমাদের মেরিস্টেমেটিক এবং পার্মানেন্ট টিস্যু পর্যন্ত দেখবা। মানে একদম শুরু থেকে শুরু করে তোমাদের এই পার্মানেন্ট টিস্যু পর্যন্ত দেখবা, হ্যাঁ। এটা হচ্ছে তোমাদের একটা কাজ, জাস্ট দেখে আসবা। আমি তো এগুলো ডিসকাস করবোই, জাস্ট দেখে আসবা। আর তোমাদের কেমিস্ট্রি টাস্কটা থাকবে, তোমরা সবাই তোমাদের যে ক্লাস নোটের সাথে যে কোশ্চেন্স গুলো আছে, এমসিকিউ তো হয়ে গেল আজকে, যে কোশ্চেন্স গুলো আছে স্পেশালি ক্রিয়েটিভ কোশ্চেন্স, ব্রড কোশ্চেন্স, আবার তোমাদের কেমিস্ট্রির যে এক্সারসাইজের যে কোশ্চেন্স গুলো আছে তোমাদের মেইন বুকসে এক্সারসাইজের যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো তোমরা সলভ করবা তোমাদের ওন পেপারসে। যার যেগুলো প্রবলেম আমাকে জানাবা। আফটার আমাদের ভ্যাকেশনের পরে আমরা আমাদের আগে প্রবলেম গুলো সলভ করে দেন আমরা আমাদের নেক্সট চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার 3 তে আমরা মুভ করা শুরু করে দেবো। বুঝতে পারছি সবাই?
স্যার বলো। স্যার আমরা বায়োলজির চ্যাপ্টার 2 এর নোট কখন পাবো? চ্যাপ্টার 2 এর কি নোট দেওয়া হয়নি তোমাদেরকে? নো স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমাদের চ্যাপ্টার 2 এর নোট তোমাদের ভ্যাকেশন পরপরই তোমাদেরকে প্রোভাইড করে দেবো, ডোন্ট ওয়ারি। আচ্ছা, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে, যেহেতু আজকের পর থেকে তোমাদের ছুটি বা তোমাদের এই ক্লাসটা মেবি তোমাদের লাস্ট লেকচার, যে তোমাদের এরপর থেকে তোমাদের ঈদ ভ্যাকেশন শুরু, সো তোমাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক। তোমরা সবাই খুব ভালো করে ঈদের ভ্যাকেশন কাটো। সো এই পর্যন্তই থাকুক। নেক্সট ক্লাসে তোমাদের, নেক্সট ক্লাস বলতে ঈদের পরে আমরা এরপর থেকে ডিসকাস করা শুরু করবো। ওকে, ঈদ মোবারক স্যার। ঈদ ধন্যবাদ। মোবারক স্যার। ধন্যবাদ।